আচ্ছা, এখন আমাদের রেগুলার লাইফটা আসলে কেমন? আপনি সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেন, একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, হয়তো অনলাইনে কিছু অর্ডার করেন, বন্ধুদের সাথে কথা বলেন, ভিডিও কল করেন, মুভি দেখেন অথবা অনলাইনে কাজ করেন। এই সব কিছু পসিবল হয়েছে একটা জিনিসের কারণে, আর সেটা হচ্ছে ইন্টারনেট। এটা এতটাই নর্মাল হয়ে গেছে যে আমরা প্রায় ভুলেই যাই যে এটা আসলে কত বড় একটা চেঞ্জ এনে দিয়েছে আমাদের জীবনে এবং এটা কত বড় একটা রেভলিউশন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই ইন্টারনেটের যাত্রাটা আসলে কোথা থেকে, কিভাবে এই বিশাল সিস্টেমটা তৈরি হলো? এই স্টোরিটা শুরু হয়েছে অনেক আগে, সেই 1900 সালের দিকে, যখন একজন স্বনামধন্য বিজ্ঞানী নিকোলা টেসলা একটা আইডিয়া দেন। তিনি বলেছিলেন যে পুরো পৃথিবীকে একদিন একটা ওয়্যারলেস সিস্টেম দিয়ে কানেক্ট করা পসিবল হবে। তখন এটা শুনতে অনেকটা সাইফাইয়ের মতো ছিল, কিন্তু এই আইডিয়া বাস্তবে রূপ নিতে সময় লেগেছে প্রায় 60 বছর। 1960 সালের শুরুতে জেসিআর লিকলিডার নামে একজন এমআইটি এর বিজ্ঞানী একটা নতুন ধারণা দেন। তিনি বলেছিলেন যে একটা ইন্টার গ্যালাকটিক নেটওয়ার্ক তৈরি করা পসিবল, যেখানে পৃথিবীর সব কম্পিউটার একে অপরের সাথে কানেক্ট থাকবে। এই আইডিয়াটা থেকেই পরে আসে একটা ইম্পর্টেন্ট টেকনোলজি, আর সেটা হচ্ছে প্যাকেট সুইচিং। এখন প্যাকেট সুইচিং আসলে কি? এটা এমন একটা প্রসেস যেখানে বড় ডেটাকে ছোট ছোট পার্টে ভাগ করে পাঠানো হয়, তারপর ডেস্টিনেশনে গিয়ে একসাথে অ্যাড হয়। আজকের ইন্টারনেটের পুরো বেসটাই দাঁড়িয়ে আছে এই আইডিয়ার উপরে। কিন্তু তখনকার ইন্টারনেট আজকের মতো ছিল না। তখন এটা ব্যবহার করতো মূলত সরকার অথবা রিসার্চাররা, কারণ তখনকার কম্পিউটারগুলো ছিল অনেক বিশাল আর ডেটা শেয়ার করা ছিল খুবই টাফ। হয় সরাসরি কোনো কম্পিউটার অ্যাক্সেস করতে হতো, আর না হয় ম্যাগনেটিক টেপ বা স্ট্রিপ মেইল করে পাঠাতে হতো। এরপর আসে একটা বড় ঘটনা, আর সেটা হচ্ছে কোল্ড ওয়ার। আর এর মধ্যে একটা বিশাল ঘটনা সব কিছু চেঞ্জ করে দেয়, যখন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক স্যাটেলাইট লঞ্চ করে। এই ঘটনাটা কিন্তু যুক্তরাষ্ট্রকে ভাবতে বাধ্য করে, যদি কোনো অ্যাটাকের কারণে তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তাহলে কিভাবে তারা কন্টিনিউয়াস ডেটা ট্রান্সফার চালু রাখবে। ঠিক এই চিন্তা থেকে জন্ম নেয় আরপানেট। আরপানেট ছিল প্রথম নেটওয়ার্ক যেখানে মাল্টিপল কম্পিউটার একসাথে কানেক্ট হতে পারে। 1969 সালের 29 অক্টোবর, যেদিনে ইতিহাসটা তৈরি হয়েছিল, স্ট্যানফোর্ড আর ইউসিএল এর দুইটা কম্পিউটার প্রথমবারের মতো কানেক্ট হয়। প্রথম মেসেজটা পাঠানোর কথা ছিল লগ ইন, কিন্তু মজার কথা, LO টাইপ করার পরে সিস্টেম ক্র্যাশ করে ফেলে। তো LO এটাই ছিল ইন্টারনেটের প্রথম মেসেজ। এরপর 1970-এর দশকে রবার্ট কাহান আর ফিন কার্ফ তৈরি করেন TCP, যেটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা কম্পিউটারগুলোর মধ্যে কানেকশনের রুলস তৈরি করে দেয়। এরপর 1971 সালে রে টমলিনসন প্রথম ইমেল পাঠান, আর তিনি @ চিহ্ন ব্যবহার করেন ইমেল অ্যাড্রেসে। তারপর 1983 সালের 1 জানুয়ারি আরপানেট পুরোপুরি TCP আর IP এ চলে যায়, অ্যান্ড এটা কি ধরা হয় ইন্টারনেটের বার্থডে। এরপর আসে DNS, ইমেল, আরও অনেক সিস্টেম। তো ইন্টারনেট ফাস্ট বাড়তে থাকে, কিন্তু তখনও এটা ব্যবহার করা খুব ইজি ছিল না, কিন্তু অ্যাডভান্স স্কিল লাগতো ইউজ করার জন্য। এই সমস্যার সমাধানের জন্য নিয়ে আসেন টিম বার্নার্স-লি। তিনি 1989 সালে তৈরি করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে আমরা শর্ট করে বলি www. তো যাই হোক, 1991 সালের 6ই অগস্ট তিনি প্রথম ওয়েবসাইট চালু করেন। এরপর 1993 সালে আসে মোজাইক ব্রাউজার। মনে রাখবেন, এটা ছিল প্রথম ইউজার ফ্রেন্ডলি ব্রাউজার। এরপর আসে নেটস্কেপ, আর এখানেই ইন্টারনেট খুব ফাস্ট পপুলার হতে শুরু করে, কারণ এর আগে ইন্টারনেট ছিল শুধু এক্সপার্টসদের জন্য, আর এটা ইউজ করতে হলে লাগতো টেকনিক্যাল নলেজ। কিন্তু নেটস্কেপ প্রথমবারের মতো ইন্টারনেটকে নিয়ে আসে সাধারণ মানুষের হাতে। একটা সিম্পল ইন্টারফেস যেখানে আপনি শুধু ক্লিক করলেই ওয়েবসাইট ওপেন হচ্ছে, কোনো কমেন্ট লিখতে হচ্ছে না আপনার, আর কোনো কমপ্লেক্স সেটআপও নেই। তো 1992 সালে পৃথিবীতে মাত্র 10টা ওয়েবসাইট ছিল। মাত্র 2 বছর পর সেটা হয়ে যায় 2738টা, আর 1996 সালে 1 লাখেরও বেশি হয়ে যায়। 1998 সালে আসে গুগল, যা আজ সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন। এরপর ইন্টারনেট দ্রুত বাড়তে শুরু করে। অ্যাপল, মাইক্রোসফট, ইয়াহু এসব কোম্পানির নতুন নতুন ইনোভেশন নিয়ে আসে, কিন্তু এই সময় একটা প্রবলেম তৈরি হয়, .com বাবল। অনেক কোম্পানি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, কারণ মানুষ তখন ইন্টারনেটকে ভবিষ্যৎ হিসেবে দেখতে শুরু করেছে, আর সবাই ভাবছে যদি এখন ইনভেস্ট করি তাহলে খুব দ্রুত বড়লোক হয়ে যাব, যার ফলাফল হাজার হাজার নতুন ইন্টারনেট বেসড কোম্পানি তৈরি হতে শুরু করলো। সমস্যাটা হচ্ছে যে এই কোম্পানিগুলোর অনেকগুলোরই আসলে কোনো রিয়েল বিজনেস মডেল ছিল না। এরপর আসে ওয়েব 2.0, যেখানে ইউজার নিজের কন্টেন্ট তৈরি করতে পারে। এরপর 2004 সালে আসে ফেসবুক এবং 2005 সালে আসে ইউটিউব, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, সব মিলিয়ে নতুন একটা পৃথিবী তৈরি হয়। এরপর আসে স্মার্টফোন, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এক্সপ্লোড করে তখন। 2005 সালে 1 বিলিয়ন থেকে আজ 5 বিলিয়নেরও বেশি। কিন্তু এখানেই শেষ না। আজকে আপনার ফ্রিজ আপনাকে বলতে পারে যে দুধ শেষ হয়ে গেছে। আপনার স্মার্ট ডিভাইসগুলো একে অপরের সাথে কথা বলে। মানে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা
নতুন যুগের সামনে, আর সেটাই হচ্ছে ওয়েব 3.0, যেখানে থাকবে ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসেন্ট্রালাইজেশন। মানে সোজা ভাষায় যদি বলি, আপনার ডেটার কন্ট্রোল থাকবে আপনার হাতে। আর সামনে আসছে মেটাভার্স, মানে একটা ভার্চুয়াল পৃথিবী যেখানে আপনি কাজ করতে পারবেন, শপিং করতে পারবেন এবং নতুন নতুন মানুষদের সাথে দেখা করতে পারবেন। তাহলে কোশ্চেনটা কিন্তু আপনার কাছে যে আগামী 50 বছরে ইন্টারনেট কোথায় যাবে? উত্তরটা কিন্তু এখনও জানা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওকে, যাওয়ার আগে আমরা আমাদের কিউবিসি একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই। যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন তাদের জন্য পারফেক্ট ল্যাপটপ, 58K বাজেটের রোবার এক্সট্রো ল্যাপটপ। ভেতরে আছে ইন্টেল 12 জেনারেশনের Core i5 Alder Lake 12450H প্রসেসর। ডিসপ্লেটা খুবই ইউনিক, 100% HRGB সহ ফুল এইচডি IPS প্যানেল। আর এই ল্যাপটপটা নিয়ে বিস্তারিত জানতে এখনই ভিজিট করে আসতে পারেন cubis.com। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।